দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের নির্ধারিত প্রসঙ্গ নির্বাচন নাকি সংস্কার, কোনটা বেশি জরুরি, এই শিরোনামে আজকে আমরা কথা বলবো। এবং আজকে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে দুজন অতিথি উপস্থিত থাকছেন। অনলাইনে নিউ ইয়র্ক থেকে যুক্ত থাকছেন ডক্টর শওকত আলী, অর্থনীতিবিদ ও অধ্যাপক, লং আইল্যান্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। জনাব শওকত আলী, আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। জি দর্শক, আজকে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব এম এ আজিজ, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং খুব চেনামুখ, বাংলাদেশের টেলিভিশন গুলোর টক শো গুলোর খুব চেনামুখ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। দর্শক, আজকের প্রসঙ্গ নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের মন্তব্য লিখুন মন্তব্য ঘরে, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও লিখুন, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে চাই। খুব বেশি ভূমিকা দিব না, আসতে চাই স্যার আপনার কাছে প্রথমে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রথমবার আপনি মিলেনিয়াম টেলিভিশনে সেই নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিচ্ছেন, এই জন্য কৃতজ্ঞতা। আপনি খুব ব্যস্ত থাকেন নানা কাজে, সময় বাঁচিয়ে আমাদের সময় দিচ্ছেন বলে কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকেও। স্যার, শুরু করব আপনাকে দিয়ে যে আমাদের দেশে একটা পরিবর্তন ঘটলো 5ই আগস্টের শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, সেটি একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যেটি বাংলাদেশের 53 বছর ইতিহাসে একটি অভিনব ঘটনা, চমকপ্রদ ঘটনা। যেভাবে কোনো সরকারের এইভাবে পতন নিশ্চিত হয়নি এবং দেশ ছেড়ে যায়নি কোনো সরকার পতনের পর। একটি আকাঙ্ক্ষা দারুণভাবে জাগ্রত হয়েছিল যে আমরা দেশটাকে একটা সংস্কার করব, ফ্যাসিবাদী যে ব্যবস্থা দেশে টিকে থাকে বা বিভিন্ন সময় প্রতিষ্ঠিত হয়, ব্যক্তির পরিবর্তন হয়, সরকারগুলো পরিবর্তন হয়, কিন্তু ফ্যাসিবাদ জেকে বসে বিভিন্ন সময় দেখা গেছে। ফলে আমরা একটা আমূল রূপান্তর করবো দেশটাকে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যাব। বাংলাদেশের কে বলা হচ্ছে নতুন বাংলাদেশ ভার্সন 2.0 ভার্সন বলা হচ্ছে, নানাভাবে অভিহিত করা হচ্ছে। ডক্টর ইউনূস গোটা পৃথিবীব্যাপী খ্যাত মানুষ, তিনি, তার প্রতি মানুষের নানা রকম আস্থা বিশ্বাস আছে, কিন্তু সাথে সাথে এই প্রশ্ন যতদিন যাচ্ছে যে তিনি আসলে কতটা সংস্কার করতে পারবেন বা দেশের রূপান্তর ঘটাতে পারবেন কিনা। আপনার কাছে প্রশ্নটি প্রথমত হচ্ছে যে বাংলাদেশের এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, সেই প্রবাস থেকে কিভাবে দেখছেন আপনি, আপনার অভিমত দিয়েই আমরা আলোচনার সূত্রপাত করতে চাই। স্যার। জি, আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার এই প্রথম অনুষ্ঠান, কিন্তু মিলেনিয়াম টিভির সাথে আমি বহুবার সাক্ষাৎকার দিয়েছি। আমি খুব খুশি হয়েছি যে একটু আগে আমি আলোচনা করছিলাম যে আমাদের আজিজ ভাই এখানে আছেন। আমাদের এই সময় ইউনিয়নের গ্যাস কামাল চৌধুরী ভাই বলেছেন, আমি বলছি প্রায় 43-44 বছর আগের কথা, যে আমরা সবাইকে যেন ভাই বলে সম্বোধন করি। তো রিয়াজ ভাইও তাই বলতেন। তো আজিজ ভাই আমাদের ইউনিয়নের নেতা ছিলেন যখন আমি দৈনিক দেশের এডিটোরিয়াল স্টাফ ছিলাম। আমি খুব খুশি যে মাঝে মাঝে আমার অনেক পুরনো অ্যাটলিস্ট সমব্যথীদের সাথে বা তাদের সাথে যে আলাপ আলোচনা হয়। আপনার যে কথা যে আমি প্রবাস থেকে কি দেখছি, আমি একটা কথা বলে আজম সাহেব, আমার সৌভাগ্য হয়েছে প্রথম স্বাধীনতা আন্দোলন যেটা হয়েছে, আমি 17.5 বছর বয়স ছিল, আমি সেটাতে পূর্ণাঙ্গ রূপে অংশগ্রহণ করি। আমার আরো সৌভাগ্য হয়েছে যে প্রবাস থেকেও এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যদি আমরা বলি বা বিপ্লব যেটা বলি, এতেও আমি পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণ করেছি। শুধু আমি একজন অর্থনীতিবিদ হিসেবেই না, আমি প্রায় 43 বছর এদেশে, একদিনের জন্য আমি বাংলাদেশকে ভুলিনি। ফলে এই স্বৈরাচার আন্দোলন, স্বৈরাচার বিরোধী যত আন্দোলন, যত টক শো সারা দুনিয়া জুড়ে আমি খুবই সোচ্চার ছিলাম। শুধু তাই না, আমাদের এখানে প্রবাসে যতগুলো মিছিল মিটিং হয়েছে, র্যালি হয়েছে, গায়েবী জানাজা হয়েছে, অনেক সময় এর নেতৃত্ব দিয়েছি, অনেক সময় আমি নিজেও দেখেছি। আমি খুব খুশি যে একটা মোনাফেক বেঈমান ফাসেক এইভাবে তার দেশ ত্যাগ করতে হয়েছে। মহা আনন্দের বিষয়, আমাদের জাতি হিসেবে আমরা গর্বের। আজম ভাই, আপনি এটা মনে রাখবেন যে আমাদের এই মডেলটা ছাত্রদের এই যে লাথি মেরে স্বৈরাচারকে দেশ থেকে দেশ ত্যাগ করা, গতকালকেও আমি একজন আমার বিদেশি বন্ধুর সাথে বলছিলাম, এটা একটা অভিনব। এই অভিনবর ভিতরে দেখেন, এটা একটা মডেল হয়েছে এখন ইন্ডিয়াতে, পাকিস্তানে, থাইল্যান্ডে, এমন অন্য জায়গায় সারি পড়ছে যে ছাত্র শক্তি কাকে বলে। তো শুধু ছাত্রদের না, ছাত্র জনতা সবাই মিলে আমরা। তো যেটা হয়েছে খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। 71 সালে স্বাধীনতা যুদ্ধে কিন্তু আমরা চেয়েছিলাম আমরা একটা সুন্দর
একটা দেশ গঠন হোক, কিন্তু তৎকালীন এটা ফ্যাসিস্টের হাতে আমরা পড়ে যাই। তাকে বিভিন্ন নামে অতি মানব মহামানব হিসেবে তাকে চিহ্নিত করা হলো। শেখ সাহেব তখন নিজেকে ধরাকে সরাজ্ঞান করলেন, একটা গণতন্ত্রকে নিজে হাতে টিপে মারলেন। আমি একজন অর্থনীতির লোক, আমি দেখেছি তার মডেল ছিল, মুজিববাদটা ছিল কিউবান মডেলে, যে কিউবাতে এখনো ঘোড়ার গাড়ি ছাড়া রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। এই মডেলটা উনি গ্রহণ করেছিলেন মুজিববাদের সময়। আমি এর বিরুদ্ধে ছিলাম ভাই। আমি বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার সরাসরি ক্লাসের ছাত্র, তিনি আমার সবসময় যোগাযোগ হয়, ছিল। তার বিরুদ্ধে অনাচার অত্যাচারের বিরুদ্ধে সবসময় আমি এই যুক্তরাষ্ট্র থেকেই প্রতিবাদ বহুবার মিটিং করেছি। শুধু তাই না, দুটো রিসিপশন আমার নেতৃত্বে স্যারকে আমি দিয়েছি। তো সবকিছু মিলে যদি আপনি বলেন, এটা আমাদের একটা আনন্দের দিন যে আমরা অনেকদিন পর একটা মুক্ত বাতাসে এক ফ্যাসিস্টের হাত থেকে আর এক ফ্যাসিস্টের হাতে আমরা কিভাবে চলে গেলাম। আমি বহু টকশোতে বলেছি যে এত বড় মুনাফেক, গণতন্ত্র হত্যাকারী, রক্ত পিপাসু কিভাবে আমাদের দেশে জন্মগ্রহণ করলো। এর জন্য কি আমরা কেউ দায়ী না? আমরা জনগণ, আমাদের সাংবাদিক, আমাদের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী এবং আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, ইনক্লুডিং সেনাবাহিনী বা সবকিছু মিলে আমরা পুরো জাতিটাই একটা বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছি স্বৈরাচারী এরশাদের সময় থেকেই এই জিনিসগুলো আমরা করেছি। ইয়েস, যে কথা আমি আগেই বলেছি, স্বাধীনতা যুদ্ধের পরও এটা হয়েছে, কিন্তু আমরা যে রেসিস্ট্যান্ট তৈরি করেছিলাম সেই সময় আমাদেরকে বলা হয়তো বৈজ্ঞানিক সমাজতন্ত্র, ভাই আমি অত বুঝি না, বলা হয়তো বৈজ্ঞানিক ছাত্রলীগ। আমি একজন ইলেক্টেড স্টুডেন্ট লিডার ছিলাম, চাকসু, আমাদের নেতা ছিলেন মান্না ভাই এই সময়। তো ভাই আমরা সেটা হাতছাড়া হয়েছে। আমার যে ভয় হয় যে দ্বিতীয়বার যে স্বাধীনতা যুদ্ধ করলো, মনে রাখবেন ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের আগে পরে মেইন সংগঠকগুলো ছিল কিন্তু ছাত্ররা। সেখানেও আমরা এক দফা দিয়েছি, আমাদেরও লম্বা মাথায় চুল ছিল। আজিজ ভাই আরো হয়তো ভালো জানবেন আমার থেকে, আই বিলিভ আমার সিনিয়র টু মি উনি। তো কোনো লাভ হলো না, শেষ পর্যন্ত আমরা স্বৈরাচারের হাতে পড়ে গেলাম, দেশটাকে ধ্বংস করা হয়েছে। আমার কাছে যে কথা আপনি জিজ্ঞেস করেছেন একজন অর্থনীতিবিদ হিসেবে, স্যার বলেছেন যে $200 বিলিয়ন পাস করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ টলারেট দিস ননসেন্স থিং? একটা স্টুপিড না হলে আমরা এগুলো সহ্য করছি কি করে? আমি বহুটা সাক্ষাৎকারে বলেছি 250 বছরে ব্রিটিশ যা করতে পারেনি সেটা এই সরকার করেছে। 25 বছরে পাকিস্তান যা করতে পারেনি এই আওয়ামী লীগের সরকার 15 বছরে তাই করেছে। আমরা মূর্খ না? আমরা স্টুপিড না? কোথায় গেল 131টা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, বড় বড় বুদ্ধিজীবী? পিএইচডি তো সেখান থেকে নিয়েছে, এরা ডক্টর নিয়েছে, জার্মান, জাপান, যেখানে পথে পড়েছিল সেখান থেকে নিয়েছে। এই আতেলা কি করছিল? কেন ইমাজিন একটা ছোট দেশে? স্যার বলেছেন $200 বিলিয়ন উনি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, আর আমি বলেছি ইকুইভ্যালেন্ট টু এ কমপ্লিট 1 ইয়ার জিডিপি আমাদের খেয়ে ফেলা হয়েছে। সুতরাং আপনি যে কথাটা বলেছেন যেটা আমাদের আনন্দ দিন, কিন্তু আমি যা বলছি যে আমরা কোনো ক্রমে আমরা এটা হাতছাড়া হতে দিতে চাই না। আমাদের এই যে 1600-1700 মানুষের রক্ত আত্মহতি, এই যে শহীদ হয়েছে, ছাত্ররা কি বারবার করবে? সারা জীবন করবে? আমার জীবদ্দশায় পাকিস্তান আমল থেকে আমরা করেছি, এই জীবদ্দশায় আপনার জেনজি বলেন, যাই বলেন না কেন, তারা করেছে। এই রক্ষার দায়িত্ব কিন্তু আমি বারবার বলেছি, স্বাধীনতা আসে হয়তো একদিন, কিন্তু এটাকে রক্ষা করার জন্য প্রত্যেকদিন লড়াই করতে হয়। আমরা যদি এটা না বুঝে চুপচাপ বসে থাকি, গোটা জাতিকে অতি অল্প সময়ের ভিতরে এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। জি স্যার, আমি আপনার আবেগটি বুঝতে পারছি স্যার। আপনি ৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, পরবর্তী একেবারে দেশের জন্ম থেকে ৫৩ বছরের দেশের নানা রকম যে রাজনৈতিক পরিবর্তন, চরিত্রগত পরিবর্তন সেটা আপনি দেখেছেন। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এই যে নতুন সরকার 2 মাস পূর্ণ করেছে, তারা চলছে, নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে, কাজও করছে, তো আপনার কতটা মনে হয় যে আপনি কত নম্বর দেবেন এই সরকারকে? মানে আসলে আপনার প্রত্যাশিত পরিবর্তনের পথে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে দিতে পারছে কিনা, তার সক্ষমতা আর পরিচয় দিচ্ছে কিনা, এটা একটু মন্তব্য চাইব স্যার। দেখেন, আমি তো প্রফেসর মানুষ, আমি তো গ্রেড দেওয়াই আমার কাজ। তো আমি স্যারকে
তার এই সাফল্যের জন্য আমি 95% দেব, হুইচ ইজ এ বা এ প্লাস আপনি বলতে পারেন। তার কারণ কি জানেন? কারণটা হলো এই যে ডক্টর ইউনূসের বর্তমান সরকার যারা উপদেষ্টা আছেন এবং তারা সবাইকে ওয়েদার ইউ লাইক ইট অর নট, তারা কিচ্ছু না করে যে 2 মাসে 30 দিন 60 দিন দাঁড়ায়, কিচ্ছু না করে যদি বসেই থাকে, ডুইং নাথিং, তার মানে কি জানেন? 60,000 কোটি টাকা আপনি এই দেশ থেকে পাচার বন্ধ করেছেন। দিস মানি ইজ উইথিন দিস কান্ট্রি, ইট ইজ ক্রিয়েটিং অ্যাসেট, আমাদের কর্মসংস্থান, আমাদের অনেক কিছু এটা তারা করে যাচ্ছে। হাউবার কিছু দোষ ত্রুটিতে এটা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের বড় নেতা, আমি তার সাথে কমপক্ষে 30টা মিটিংয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, ইনক্লুডিং হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল। তার যে সক্ষমতা, তার জনপ্রিয়তা অত্যন্ত ভালো, এবং তিনি এ পর্যন্ত যা করেছেন অত্যন্ত ভদ্র মানুষ, ভদ্রভাবে করে। এখন আপনি যদি বলেন, যেটা আমার মা বলতেন, যে জালেমকে কখনো আলেমে সাহায্য করতে পারে না, জালেমকে পারে জালেম সাহায্য করতে, তখন হয় কি জানেন? যার জবাব আমি দিই, টু মিস্টেক ক্যান নট মেক এ রাইট। তো উনি একটা ভালো ভদ্র সভ্য ওয়েতে একটা সংস্কারের যে জিনিসগুলো চিন্তা করেছেন, নিয়ে আসছেন। উইশ হিম অল সাকসেস। গুড লাক স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি এ গ্রেড এ প্লাস দিয়েছেন। আপনার এই কথার সূত্র ধরে আসতে চাই আজিজ আপনার কাছে, যে আপনি কিভাবে দেখছেন? স্যার খুবই আশাবাদী, তিনি বলছেন যে বারে বারে জাতি রক্ত দিবে না, একটা পরিবর্তন দরকার এবং এটা বড় সুযোগ আমাদের দেশকে এগিয়ে নেওয়া বা রূপান্তরের জন্য। তো আপনার কাছে আসতে চাই যে আপনি কি মনে করছেন? আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো এখন সংস্কারের চেয়ে অনেকটা নির্বাচনমুখী হতে চায়, তারা নির্বাচন চাচ্ছে এবং এক ধরনের রাজনৈতিক চাপ আছে প্রধান রাজনৈতিক দল থেকে, প্রায় প্রত্যেক রাজনৈতিক দল থেকে। তাহলে এই যদি নির্বাচনের দিকে যদি দেশ চলে যায়, তাহলে সংস্কার আসলে কতটা বাস্তবিত হবে? যেটি কথা যে আমরা একই ব্যবস্থার মধ্যে আবার পড়ে যাব কিনা, যে ব্যবস্থা বারবার ফিরে এসেছে। জনাব আজিজ। ধন্যবাদ আপনাকে। মাননীয় অধ্যাপক সাহেব আমেরিকা থেকে কথা বলছেন, আর আমরা বাংলাদেশ থেকে কথা বলছি। আমাদের সরাসরি অনুভূতি, উনি দেশের প্রতি মমত্ববোধ থেকে অনুভূতি, দুটোর ভিতরে একটু পার্থক্য থাকবে। কারণ আমরা যখন দৈনিক বাজারে যাই, তখন বাজার দেখি যে ফ্যাসিস্টকে আমরা এ দেশ থেকে পালাতে বাধ্য করলাম, সেই সময়ে যে অবস্থা ছিল বাজার দর এখন আরো বেশি। আইন শৃঙ্খলা বাহিনী নাই, অর্থনীতি স্থবির, ব্যবসা স্থবির, কোনো সমাজের কোনো জায়গায় কোনো গতি নাই, মাত্র 2 মাস। কারণ হচ্ছে সরকারের যিনি ধরেন প্রফেসর ইউনূস, সারা বিশ্বে কিন্তু নোবেল বিজয়ীদের ভিতরে সবচাইতে নামকরা এবং সবচাইতে বেশি মোবাইল, এবং সারা বিশ্বের সকল সরকার প্রধান সবাই চেনে। যেমন জাতিসংঘে গেছে, তিনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না, সবাই তার সাথে দেখা করতে চায়, এবং তিনি প্রায় $13 বিলিয়ন মোবিলাইজ করে ফেলছে। কিন্তু সেটা এই জন্য প্রফেসর ইউনূসের খুবই দরকার, কিন্তু উনাকে দরকার উনি গ্রামীণ ব্যাংক চালানো আর বাংলাদেশ চালানো কথা নয়। এখন ধরেন, এখন যে উপদেষ্টা পরিষদ আছে 20 জনের, এর ভিতরে কিন্তু এনজিও প্রধান এই উপদেষ্টা পরিষদ। এনজিওরা বাংলাদেশে, অন্তত ভাই সাহেব আমার সাথে একমত হবেন কিনা, আমার ধারণা বাংলাদেশের যারা এনজিও করে তারা দেশপ্রেমিক হয় না বলে আমার অন্তত অনুভূতি আছে। কারণ তারা ডোনারদেরকে পয়সা আনে এবং আবার পয়সা দেওয়ার জন্য ডোনারদের পছন্দ মতো রিপোর্ট দেয়, অর্থাৎ তারা এদেশের তথ্য কিন্তু তারা এই দেশ থেকে পাচার করে। তারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে, তারা কোনো একদিনের জন্য আন্দোলন করার কোনো অভিজ্ঞতা নেই। শুধুমাত্র 2 জন ব্যক্তি 3 দিন ছাত্রদের সাথে রাস্তায় নেমে, কিন্তু জনগণের অভিপ্রায় হিসেবে তো তারা সরকার, আমি বলছি তাদেরকে সে দায়িত্ব দিয়েছে, ছাত্ররা দায়িত্ব দিয়েছে, ছাত্ররা তো ছাত্রই, যাই বলেন না কেন। হ্যাঁ, ছাত্ররা দরকার আছে, ছাত্ররা মুক্ত মনা আন্দোলন করেছে। ধরেন 17 বছর রাজনীতিবিদরা আন্দোলন করেছে, দমন পীড়ন, গুম খুন সবই নির্যাতন ভোগ করেছে। তাদেরও তো, বিএনপিরও ধরেন 67 জন তাদের দাবি যে তারা গুম হয়ে গেছে। এখন আয়নাঘর ক্লোজ করা হয়েছে, আয়নাঘরে তো 4-5 জনের বেশি পাওয়া যায় না, তো বাকিগুলো গেল কোথায়? তারপরে ধরেন প্রায় 2000 ছাত্র যুবক জনতা জীবন দিল,
হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের সময় জীবন দিয়েছি, এরশাদের সময় জীবন দিয়েছি, আমরা তো বারবার জীবন দিতে পারবো না। সুতরাং সরকারের দায়িত্ব নিতে হলে সরকারের চালাইতে হবে। সরকারের তো কিছু চলছে না, 2 মাসে কোনো কিছুই চলছে না। আমার কথা হচ্ছে সরকার চালাইতে ধরেন স্যার বলছেন যে এই সরকারকে যদি কিছু না করে বসে থাকে তাও দেশের উন্নতি হবে, টাকা পাচার রোধ হবে, টাকা পাচার হবে না, দুর্নীতি হবে না। থিওরিটিক্যালি এটা ঠিক। এই যে বসে আছে, বসে থাকার কারণে এই 2-4 জন ব্যবসায়ীর যে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করতেছে, সব টাকা তো পাচার করে দিচ্ছে, টেরও পাচ্ছে না, বাকিরে পাচার করে দিচ্ছে। এখনো কি পাচার হচ্ছে? অবশ্যই। একজনের টাকা যেই ফ্রিজ করতেছে আরেকজন ঠিকই ফাঁক খুঁজে টাকা পাচার করে দিচ্ছে। তো এই জন্য আমি বলছি পাচার আমাদের এখন হিসেবে আসতেছে না, কিন্তু আমাদের অজান্তে টাকার পাচার হচ্ছে অ্যাকশনের কারণে। আপনি যারা টাকার পাচার করেছে, যারা অপরাধ করেছে, অনেক ব্যবসায়ী খুন করেছে, এই করেছে সেই করেছে, তাদের আপনি হিসেব করে তাদেরকে পার্টিকুলার তাদেরকে আপনি বিচারে নিয়ে আসেন। যারা অলিগার্ক হয়ে গেছে, সরকারের সুবিধা নিয়েছে, এটার তালিকা করে তাদেরকে বিচারের আওতায় আনেন। কিন্তু ঢালাও ভাবে যে এই যে 1/11-এর সময় এই করতে গিয়ে এখন ব্যবসা তো দেশের বন্ধ হয়ে গেছে, অর্থাৎ রক্ত চলাচল দেশের শূন্য হয়ে গেছে। তো এখন আইন শৃঙ্খলা বাহিনী নাই, বাজার নিয়ন্ত্রণে নাই, কেউ নিয়ন্ত্রণ করতে পারতেছে না। একমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেখেন, অর্থমন্ত্রীর ঘাটে আপনি যদি 1 পণ টানতে পারেন, 5 কেজি আপনার ঘাড়ে বেশি চাপাই দিলে আপনি পারবেন না। তার সাথে আবার বাণিজ্য মন্ত্রণালয় দিয়ে রাখছে। এখন বাণিজ্য ব্যবস্থাপনা তো লাগে, বাজার ব্যবস্থাপনা সম্পর্কে আইডিয়া থাকতে পারে। তিনি আপনার তার ঘাড়ে বাণিজ্য, একজন 5টা 6টা মিনিস্ট্রি নিয়ে বসে আছে। কেন? লোক নিলে কি হয়? আপনি লোক নিয়ে নেন, প্রয়োজনে ছাত্রদের থেকেই নেন, ছাত্রদের মাথা ভারী করেও তো খুব বেশি লাভ হয় না, মাথা ভারী করে খরচ হয় এক ধরনের, বাজনা বেশি, বিভিন্ন সময়ে আমরা সমালোচনা করেছি। ওই খরচ বাঁচায় তো লাভ নাই। গ্রামীণ ব্যাংকের যে পরিমাণ টাকা মাফ করে দিছে, ওই টাকাটা থাকলে তার 10টা আপনার উপদেষ্টা পালতে পারে। এগুলো কয়ে লাভ নাই, আমাদের খোঁচায় লাভ নাই। সুতরাং টাকা আপনার দেশ চালাইতে হলে, দেশকে ভালো রাখতে হলে আপনাকে টাকা যেটুকু লাগে খরচ করতে হবে, পরিষ্কার। আজিজ ভাই, মানে এই সরকারের আপনার দৃষ্টিতে প্রধান সমস্যা আসলে কি? প্রধান সমস্যা আমাদের দেশের বিবেচনা, আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী নাই, অর্থনীতি স্থবির। এটা তো ফলাফল, কিন্তু তার মূল কারণটি কি? সরকারের অনভিজ্ঞতা, অযোগ্যতা, নাকি অন্য কোনো কারণ আছে আপনি মনে করেন? এখানে সরকারে যে লোকগুলো নেওয়া হয়েছে, আমি বলছি তো, উপদেষ্টা পরিষদ হলো এনজিও প্রধান, এবং এনজিও চালাইলে সে সরকার চালাতে পারবে ভালো এমনটা না, এটা প্রমাণিত হচ্ছে। তো কোন মিনিস্ট্রি তো ঠিক মতো চলছে না। জি, এটি 2 মাস খুব বেশি আর্লি এই ধরনের কমেন্টস করা কিনা সেটাও একটা প্রশ্ন। আজিজ ভাই, আসবো আপনার কাছে, আমরা একটু বিরতিতে যাব। স্যার, আপনি নিশ্চয়ই জনাব এম আজিজের বক্তব্য শুনেছেন, সেই প্রশ্নের বক্তব্যের প্রেক্ষিতে আপনার জবাব চাইবো। দর্শক, আমরা যাচ্ছি আমাদের নির্ধারিত ছোট্ট বিরতিতে, সাথে থাকবেন। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে, এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। দর্শক, আপনারা ছিলেন মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার কাছে আসতে চাই, আপনি প্রবাসে আছেন, প্রবাস থেকে দেখছেন, কিন্তু স্যার যেটি বললেন জনাব আজিজ, যে বাংলাদেশ থেকে তিনি মূল্যায়ন করছেন যে এই সরকার 2 মাসে আসলে দৃশ্যত কোন রকম কাজ করে দেখাতে পারে নাই। এই সমালোচনা আমরা অনেক জায়গা থেকে শুনছি, যে প্রধান কথা হচ্ছে যে এই সরকারের অনভিজ্ঞতা আছে, সরকার দক্ষ নাই, এবং তাদের সেই মনোভঙ্গিটা প্রকাশ পাচ্ছে না। বাজারের অবস্থা আমরা দেখছি স্যার দিনে দিনে একটু খারাপের দিকে যাচ্ছে। আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। আজকেও কোনো একটি জায়গায় তার বাড়ির সামনে একজন সিনিয়র সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে, এরকম ঘটনাগুলো ঘটছে। ফলে এটি কি আলামত যে আসলে দেশ ভালোর দিকে যাবে নাকি আরো খারাপের দিকে যাবে? এই একটি প্রশ্নের আমরা একটা ক্রস রোডের মধ্যে আছি, কেউ কেউ মনে করছেন। স্যার, কেন এত হতাশা কেন?
আজিজ ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি এখানে। Why you saying that now? আপনি দ্রব্যমূল্য কেনেননি এর আগে? কোথায় ছিলেন? একদিন মার্কেটটা বন্ধ করতে পারতেন আজিজ ভাই। আপনি একজন বিশিষ্ট সাংবাদিক, আপনাকে আমি শ্রদ্ধা করি। এক ইউনিয়নে আমিও সম্ভবত মেম্বার ছিলাম। এখন এত প্যান করেন কেন? 2 মাস একটা জাতির জন্য কিচ্ছুই না। আপনার প্রোডাকশন ল্যাগ বলে একটা কথা আছে। এই যে জুন, জুলাই, আগস্ট আপনি যে 3 মাস হরতাল করলেন, সমস্ত মানুষ থেকে শুরু করে ইনক্লুডিং রিক্সাওয়ালা, সর্বস্তরের মানুষ, ভেরি গুড। এখানে একটা প্রোডাক্টিভিটির একটা বিষয় আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিষয় আছে, সাপ্লাই চেনের বিষয় আছে। এত ব্যাখ্যা তো আর আমি দেব না। সুতরাং আপনার 2-3 মাস এটা যাবেই, কয়েক মাস আপনাকে ওয়েট করতে হবে সরকারের বসতে। আমি এক ভদ্রলোককে কল করেছিলাম কয়েকদিন আগে। আমি বললাম, ভাই তুমি 1 সপ্তাহ আগে বললে যে এত বড় পজিশনে বসেছো, তোমার 14 বার কল করলাম, তুমি একটা নাম্বার দিলে, কি হলো? ভাই তোমার একটা কথা বলি, আজিজ ভাই শোনার দরকার এগুলো। আপনার দেশে থেকে সত্য সাংবাদিকতা করবেন, এন্ড কম্পেয়ার, ইউ মাস্ট নিড টু কম্পেয়ার কোথা থেকে আমরা কোথায় আসছি। সে বলল, ভাই টেবলই যে বসছি, চেয়ার বসাই সাবধান, কার চেয়ারে তুমি বসছো? এই চেয়ারের মালিক যে সেই এসে বসবে। এই চেয়ারের দাম কিনা হয়েছে 3 গুণ দামে, তোমার বসার জন্য না, আমার মালিক ছাড়া এখানে বসবে না। আমি কলম হাতে দিলাম, কলম বলাই তুমি 3 পয়সা দিয়ে কলম দিয়ে লিখে আসছো, এই কলমটা কিনা হয়েছে 10 গুণ দামে, তোমার জন্য না, আমার মালিক আছে। তারপরে আমি কর্মচারী ডাক দিলাম, এই তোমরা এসো। আরে ধর, আপনি কিসের নেতা এখানে, কিসের অফিসার হয়েছেন? তার কারণ ওই বদমাইশ যে হাসিনা বলে গেছে 400 কোটি টাকার মালিক। আজিজ ভাই সহ্য করেন কি করে? আপনি বয়ান দেবেন ঠিক মতো আজিজ ভাই, প্লিজ বয়ানটা ঠিক রাখবেন। একজন অফিসার, একজন পিয়ন 400 কোটি টাকা মেরে গেছে। আপনি জান গেছেন, তার বাড়ি দখল করেছেন, তার সম্পদ দিয়েছেন। কিসের সাংবাদিক আমরা? আমরা মুনাফিকি করেছি, জাতির সাথে বেঈমানি করেছি। সব লিডারকে আমি চিনি, দীর্ঘদিন আমি সাংবাদিকতাও করে আসছি আপনাদের মতো। এডিটোরিয়ালে কমপক্ষে 2000 লেখা আমি লিখেছি, তার ভিতরে সিলেক্টেড কিছুদিনের ভিতরে আমি 250 সিলেক্টেড নেব। এই যদি চেয়ার টেবল একজন অফিসার, ও তো জানে পিয়ন আমি কি জন্য কাজ করব, আমি তো এখানে ডবল পয়সা পাবো না। তো ও বললে আমি কি করব? কার দিকে চালাবেন আপনি দেশ? আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি শুনেছেন কোন দেশে? 71 সালে স্বাধীনতার যুদ্ধে আমি গ্রামের পর গ্রাম গিয়েছি, একটা ভাঙা মসজিদকে কেন্দ্র করে একজন ইমাম বুক ধরে আঁকড়ে ধরে বসে আছে, ওই আজান দেয়, ওই নামাজ পড়ে, ওই ইমামতি করে। আজিজ ভাই আপনি দেখেননি? আমি গ্রামের ছেলে, আর বাইতুল মুকাররমের এই বেঈমান ফাসেক কিভাবে দৌড় মারে, কোন কারণে দৌড় মারলে আপনি জবাব দেবেন না? আপনি কেন দ্রব্যমূল্যের কথা এখন নিয়ে আসছেন? ডিক্টেটররা যখন চলে যায়, আপনি ফার্ডিনান্ড মার্কোস দেখেন, আপনার ইন্দোনেশিয়ার আপনার সোহর্ত দেখেন, সাদ্দামের দেখেন, লিবিয়া দেখেন, তার একটা মেন্টালিটি তৈরি করে যায় যে সে চলে গেলেই, যদিও তার বিরোধিতা করেছে, এরা অনাচার অত্যাচার করেছে, কিন্তু মেন্টালিটি এমন করে রেখে যায় মনে হয় ওই ছিল ভালো ছিল, ও আসলে আবারও ভালো হতো। কিন্তু গণতন্ত্রের নিয়ম আজিজ ভাই এটাই, বাজার যা হবে, পলিটিক্সও দেখবেন এখন কেউ সেভাবে আর কথা বলে না। আপনি দেখেননি উর্মি? দেখেছেন এই মেয়ের কত বড় সাহস? আপনি তো একজন প্রবীণ সাংবাদিক। যুক্তরাষ্ট্রের গাঁজা পলিসির জন্য 40 জন স্টেট ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করে নীরবে চলে গেছে। They don't like the State Department, their own government policy, so they quit the job. আপনার বছরের যুদ্ধের সময় ক্লিন্টনের আপনার হোয়াইট হাউস থেকে, স্টেট ডিপার্টমেন্ট থেকে 150 জন হাই র্যাঙ্কিং অফিসার, ডেডিকেটেড অফিসার তারা পদত্যাগ করে গেছে, কেউ বলেনি। আর এই বাচ্চা মেয়ের এত বড় সাহস! আবু সাইদকে তুমি বললে সন্ত্রাসী? শুধু জেলে না, ফাঁসিতে লটকানো উচিত ছিল। আপনি চীনের দেখেননি? দুর্নীতির জন্য আপনার প্রকাশ্য রাজপথে, এই বর্তমান যে জেনজিপি, প্রকাশ্য গুলি করে মারা হয়েছে। কিসের? সালমান রহমানের। রাখেন এই কথাগুলো, আপনি তো বলেছেন আপনাদের টক শো বলার কথা বলবো, এইটা বলার কথা হয়নি, বলা হয়নি এতদিন। আমি আর কয়েক মিনিটই, আপনি তাদের প্রশ্ন করতে চাই স্যার, নিয়েছেন, আপনি করতে পারেননি। দ্রব্য মূল্য কন্ট্রোল করতে হলে ভালো মানুষ লাগে। আপনার মনে নাই আজিজ ভাই, আপনি দেশে ছিলেন, আমি ছিলাম, শেখ সাহেব যখন
বলেছিলেন, কিচ্ছু করতে পারলেন না। 75 সালের উনি কোন সিন্ডিকেটকে ধ্বংস করতে পারলেন না। টিসিবির মাল পাওয়া যেত, আপনি জানেন না? আপনিও সাংবাদিক ছিলেন। রাস্তাঘাটে ঢাকা টিসিবির কোনো মাল নাই, ওগুলো সব আড়তে বিক্রি হইতো। সিন্ডিকেট এমন ছিল। উনি মৃত্যুর পর খন্দকার মুস্তাককে আপনি গালাগালি দেন, আমরাও দিই, নো প্রবলেম, কিন্তু মৃত্যুর পর সেই দাম কি করে হাফ প্রাইস চলে আসে? শহীদ রাষ্ট্রপতি জিয়ার সময় আরব মার্কেটটা কন্ট্রোল করা হলো, কিভাবে হলো? সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। যারা আগে ছিল, আপনি কেন এই কথা বললেন আজম সাহেব? আপনি তো বললেন যে আইন শৃঙ্খল পরিস্থিতি মানে আপনার 1 থেকে 121 জন হাই র্যাঙ্কিং অফিসার, তাদের ম্যানুয়ালটা লেখা হয়েছে ইন্ডিয়া থেকে, ট্রেনিং দেওয়া হয়েছে ইন্ডিয়ায়। কখনো শুনেছেন আপনি এর মেন্টালিটি আপনি কি চেঞ্জ করবেন? ডক্টর ইউনূসের দায় পড়ে গেছে যে উনি এখন ধরে নিয়ে আসবে। আরে ডিসি এসবি সমস্ত লোকগুলো তাদের 15 বছর, আজিজ ভাই আপনি ভালো করে জানেন কতগুলো প্রমোশন নিয়েছেন। ওর রুটি 3বার আসছে, 3টে প্রমোশন হয়েছে উইদাউট। দ্রব্যমূল্যের দাম কে বাড়িয়েছে? এই সময় আমি বলেছি যে তুমি 12টা বাজাইলে হাসিনা এই একটা গ্রুপকে ক্ষমতায় রাখার জন্য পুলিশ এবং তোমার ক্যাটাগরি অফিসারদের বাড়ি দিলে 14 গুণ তারা চায়নি এমন র্যাঙ্কিং অফিসারদের সাথে। জি স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনার কথার প্রেক্ষিতে নিশ্চয়ই আজিজ ভাই কথা বলবেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার তাদের যে দামটা বাড়ি গেছে মার্কেটে তা রিফ্লেক্ট হবে না। হাই ইনফ্লেশন কে করে গেছে? উনি করে গেছে না? তাহলে ইউ হ্যাভ টু গিভ দেম, allow them some time to স্যার আপনি কি মনে করছেন যে কতদিন আপনি সময় দিতে চান যে এগুলো ঠিকঠাক করার জন্য? আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, অর্থনীতি একটা মোটামুটি টাইম দেবেন না আপনারা? আমাদের দায়িত্ব কি জানেন? অল পলিটিক্যাল পার্টিজ এবং আমরা সাহিত্যিক, সাংবাদিক, লেখক, কবি, বুদ্ধিজীবী যারা আমরা ফুটনি করি, সবার উচিত হবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের, আপনি বিপ্লবী সরকারের তত্ত্বাবধায়ক বলা উচিত না, এই বিপ্লবী সরকারের সাথে একসাথে কাজ করা। দোষ ধরার সময় চলে গেছে। 53 বছর আপনি কিচ্ছু করতে পারেননি। এইবার এই বিপ্লবী সরকারের পতন মানে কি জানেন? এই পতন মানে দেশের পতন, এই দেশকে ধ্বংস করা। আসবো আপনার কাছে। আসবো স্যার, ধন্যবাদ আপনাকে। আসতে চাই যেন আজিজ আপনার কাছে, যে স্যার অনেক বক্তব্য দিয়েছেন। যেহেতু এই সরকারের যদি পতন ঘটে তাহলে এটা বড় রকম একটা ধরনের সংকট হবে। এটা সুযোগ এসেছে, একটু ধৈর্য ধারণ করতে হবে, সরকারকে সবাইকে সহযোগিতা করতে হবে যে কথা বলছেন। এবং ডক্টর ইউনূস কিন্তু সে কথা তিনি বারবার স্মরণ করে দিয়েছেন জাতিকে। এবং এখানে প্রশাসনে আগের যে প্রশাসন আছে তাদের হাতে সাজানো হয়েছিল, সেই প্রশাসন আছে, সেটি দিয়ে দেশ চালাতে হচ্ছে। অর্থনীতি এক ধরনের বড় খারাপ অবস্থার মধ্যে দেশকে রেখে যাওয়া হয়েছে, ফলে সে কারণে অর্থনীতির এই ধরনের ট্রেন্ডটা এখনো তো থাকবেই। রাতারাতি পরিবর্তন আসবে না, এটা সত্য। কিন্তু একটা বিপ্লবী সরকার এইভাবে মন্থর গতিতে চলতে পারে না। আপনি বলেন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনে যেখানে কত পেশাজীবী রয়েছে, ধরেন আমি বলি ডিসি নিয়োগ, এই নিয়ে কত কেলেঙ্কারির কথা শোনা যাচ্ছে। এই ডিসি শুধু প্রশাসন ক্যাডার বাইরে 25টা ক্যাডার আছে, সেখান থেকে একটা লোক দেয় না দায়িত্বে। ঠিক আগের সরকারগুলি যেমন করেছে, যেখানে লোক দরকার সেখানেই প্রশাসন। এই প্রশাসনের তো 99% হলো ওই ফেসিবাদের দোসর, তাদেরকে দিয়েই সরকার চালাচ্ছে। বিপদে পড়বে না কেন? কেন চালাচ্ছে সেটি তো হবার কথা নয়। তারা তো পরিবর্তন, এইটা হলো অভিজ্ঞতা থাকতে হবে। বিপ্লব মানেই হচ্ছে আপনি আগেরটার সব পরিবর্তন করতে হবে। এটা তো পরিবর্তন করে নাই, কারণ সেই প্রশাসন দিয়েই চালানোর চেষ্টা হচ্ছে। আমার কথা হলো আরেকটা 25টা ক্যাডার আছে, তারাও বিসিএস দিয়ে আসছে। আপনি ডিসি হতে কি খুব বেশি আমলার একেবারে সুপার সুপার মানে স্কাই রকেটিং বুদ্ধি লাগে নাকি প্রশাসনের? ডিসি হতে অন্য প্রশাসন ক্যাডার থেকে যদি বসায় দিত, তারা বঞ্চিত, তারা বিদ্রোহী, তারাও কিন্তু ওখান থেকে নিলেই তো আপনি ডিসি গুলো তো আপনার লাইনে পেতেন না। বঞ্চিতদের দিলে তারা আবার বেশি খাই করেন না, সেটা তো আপনার দায়িত্ব। খাই না, শোনেন, একটা হলো উনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সরকার প্ল্যান করে সবাইকে, ওই যে তাজউদ্দিনের ছেলে প্রতিমন্ত্রী ছিল না, সে বলছে 2018 সালে শেখ হাসিনা পতিত স্বৈরাচার, তিনি বলছে তোমরা 2 হাতে টাকা কামাও। অর্থাৎ রাষ্ট্রের শীর্ষ পজিশন থেকে দুর্নীতি করতে অ্যালাউ করা হয়েছে। ব্যবসায়ী সব অলিগার্ক তৈরি করে ফেলছে। হ্যাঁ, এখন আমাদের দেশে আমরা তো যেমন বলছে ছাত্রদের যে স্লোগানগুলি, একটাও তো নতুন স্লোগান না।
গণতন্ত্র, স্বাধীনতা যুদ্ধে আমরা গণতন্ত্রের জন্যই তো ফাইট করছি। বৈষম্যহীন সমাজ, পাকিস্তান আমাদের শোষণ লুণ্ঠন করতো, আমরা বৈষম্যহীন করতে চাইছি, বৈষম্যতে বাঁচতে চাইছি। আইনের শাসন, সুশাসন, ফ্যাসিবাদের বিলোপ। আইয়ুব খানও তো আমাদেরকে হত্যা করছে, নির্যাতন করছে। তো এটা নতুন স্লোগান তো কিছু নাই। আমার বক্তব্য হচ্ছে এই সরকার সবার, এটা ঠিক আছে, কিন্তু সরকারের এত অযোগ্যতা যদি চলতে থাকে আরো, তাহলে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। সেই ভ্যাকুয়াম কিন্তু ভ্যাকুয়াম থাকবে না, তখন ভ্যাকুয়াম পূরণ হবে। যেমন আপনার বিএনপির মহাসচিব বলেছে, কিন্তু এটা বিবেচনায় নিতে হবে। বলছে আমরা বিরাজনীতিকরণ চাই না, আমরা গণতন্ত্রহীনতা চাই না, -2 চাই না, আমরা পরিকৃত গণতন্ত্র চাই। কথাটা বলছে, কিন্তু আমার কথা হলো সংস্কারের নামে কোনোভাবেই এই সরকার ঠিক মতো রাজনৈতিক দলের সাথে ছিটিক দিচ্ছে না। আপনি দেখেন, অনেক কথা বলার পরে 9টা পার্টির সাথে আধা ঘন্টা করে সবাই, এটা কোনো সংলাপ হয়? 18 ঘন্টা, আধা ঘন্টা খালি আমার কথা আমি যাবো, শোনা আল্লাহ শুনে যাবে। ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে তো রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে, এবং সেখানে তো ভিন্ন যা চাবো না সেই অনাকাঙ্ক্ষিত জিনিস তো জাতির পরে কাটবে। এই জন্য আমাদের বক্তব্য। আমার ধরেন, আপনি খেয়াল করেছেন এই আন্দোলনের সময় রাজনৈতিক দলগুলোকে এক ধরনের কি অবজ্ঞা করছে সরকার, এক ধরনের বাইপাস করবার চেষ্টা করছে। কিছুটা তাই। ওনারা এই সরকার সব নন পলিটিক্যাল, তারা জনগণেরও পাস বুঝতেছে না, তারা রাজনীতিবিদদেরও পাস বুঝতেছে না। সবাই আন্দোলন করেছে, সবাই এখন বেসুরো কথাবার্তা শুরু হয়ে গেছে। আমার বক্তব্য হলো, দেশটা যদি ভালো চলতো তাহলেও আমরা মনে করি এই যে ছাত্ররা জীবন দিল, জনগণ জীবন দিল যে দাবিতে, সেই দাবির দিকে আমরা যেতে চাই বাস্তবায়নে। আমার কাছে মনে হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি। তাহলে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হলে যে সমস্যাটা তৈরি হবে, আমরা তো আগের চেয়েও খবরে নিই। কিন্তু আজিজ ভাই, যে আমাদের যে রাজনৈতিক দলগুলো, ওরা যতটা হাংরি ক্ষমতার জন্য, ওরা যতটা মুখিয়ে আছে, যে তাদের কাছে মূল হচ্ছে ক্ষমতাটা। আমরা বিভিন্ন সময় এই রাজনৈতিক দলগুলোকে পালাবদলে ক্ষমতায় আসতে দেখেছি, কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। তো ফলে এবার জনগণ চাচ্ছে যে আসলে আমরা একটা আমূল পাল্টিয়ে দিতে চাই। প্রশাসন বলেন, বিচার বলেন, আইন বলেন, অর্থনীতি বলেন, আমরা এটা পাল্টিয়ে দিতে চাই। এবং সেই জন্য আসলে এক ধরনের সংস্কার বসে ঠিকঠাক করতে হবে, রাজনৈতিক দলগুলোর এক ধরনের ঐক্যের জায়গায় আসতে হবে, সেই কথাটা তো আছে। বিএনপির আপনি উদ্ধৃতি দিয়েছেন যে -2 বা বিরাজনীতিকরণের কথা কেন আপনারা বলছেন, মানে কেন ভাবছেন? কেন বলছি শোনেন, এখন বড় দল দুইটা, বিএনপি এবং জামাত। বিএনপি বলতেছে যতটুকু একটা নিরপেক্ষ নির্বাচনের সংস্কার দরকার সেটা করে নির্বাচন দেন। 2, জামাত বলতেছে যে না, আগের সংস্কার করে আপনার নির্বাচন চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারও তাই বলছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আপনি সংস্কারগুলি করবেন, সমাধানটা কোথায়? সংবিধান সংস্কার করতেছেন, এখন পর্যন্ত জানি না এই সংবিধানটা রিরাইট করা হবে নাকি সংস্কার করা হবে। দুইটা দাবি শেষ করি। আপনার সংস্কার, এখন বিএনপি বলে যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমে নির্বাচন হচ্ছিল এভাবে নির্বাচন হবে। আবার জামাত বলতেছে অন্য কথা, তারা বলতেছে আনুপাতিক নির্বাচনের কথা। এইটার দূরত্বটা কেমনে রাজনৈতিক দলগুলো বসবে, এই জন্য তো অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিয়ে একজন প্রত্যেকটা সংস্কার কমিশনের সাথে রাজনৈতিক দল রাখতে পারতো, তাহলে গ্যাপটা তৈরি হতো না। সংস্কার তো হবে না, রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, তখন তো আমরা দেখবেন যে অন্য গহ্বরে ঢুকে যাব। এটা তো আমরা চাই না। ধন্যবাদ। আপনার এই প্রশ্নগুলো নিয়ে একটু স্যারের কাছে জানতে চাই। স্যার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে প্রথম কথা হচ্ছে যে এই সরকার যেভাবে কাজ করছে, রাজনৈতিক দলগুলোকে অনেকটা গুরুত্ব না দিয়ে তারা নিজেরাই নিজের পথে এগোচ্ছে, ফলে এক ধরনের সংস্কারের এটি পূরণ হবে না। যেটি বলছে যে জনগণের পালস বুঝছে না এই সরকার, এবং রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে, এই প্রক্রিয়া বাইরে রেখে আসলে সংস্কার সফল হবে না। রাজনৈতিক দলগুলো থেকে বলা হচ্ছে, প্রধানত বিএনপি থেকে বলা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারকে গুরুত্ব দিয়ে সেটি করিয়ে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরের পথে দেশকে নিয়ে যাওয়া দরকার। এবং -2 বা বিরাজনীতিকরণের এক ধরনের সংখ্যায় আছে বলে মনে করা হচ্ছে। স্যার, এটি আপনি জবাব দিবেন, তবে তার আগে আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, যাচ্ছি ছোট্ট বিরতিতে, সাথে থাকুন। MM Trading Corp. We provide services such as government trade, airlines,
Boeing, Airbus, etc. To contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA 10473. Telephone 718-893-0002. Email mntradingcorp@gmail.com. দর্শক, আমরা মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলা কথা বল অনুষ্ঠান আলোচনা করছিলাম সংস্কার নাকি নির্বাচন আগে, এই বিতর্ক নিয়ে আমরা কথা বলছি। সাথে থাকবার জন্য ধন্যবাদ স্যার। আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে প্রশ্নগুলো রেখেছিলাম যে সরকার পাস বুঝছে না, রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে যাচ্ছে, ফলে সরকার দ্বারা সংকটের আরো সংকট বেশি ঘনীভূত হবে এবং কিছু বক্তব্য আজিজ ভাই বলেছেন, তার প্রেক্ষিতে আপনি বলবেন। না আজিজ ভাই, তার সাথে এই বিষয়গুলো আমি একমত যে সরকারের আরো উচিত ছিল, যেহেতু এটা বিপ্লবী সরকার, এতে তাদের উপকার হতো। সেটা হচ্ছে যে জনগণের সাথে একটা সম্পর্ক খুব র্যাপিডলি আপনার ইস্টাবলিশ করা, আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে। তো আমার যে ধারণা হচ্ছে যে মন্ত্রিপরিষদ বা তারা চিন্তা করছে হোয়াট ইজ দি মেইন প্রবলেম, আইডেন্টিফাই দি প্রবলেম ফার্স্ট। এটা একাডেমিক ওয়েতে আমরা যেটা করি, আইডেন্টিফাই করার পরে তাদের অবশ্যই একটা সলিউশন তারা দেবে যে কি বিবেক করতে হয়। তখন অবশ্যই রাজনৈতিক নেতা বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে। এই কারণে আমার মনে হয় যে কমিশনগুলো গঠন করা হয়েছে, এটা একটা সিস্টেমেটিক পদ্ধতি। এতে এত বেশি অস্থির হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করিনি। তার কারণ মনে রাখবেন, এটা শেখ হাসিনার শুধু দোষ না, তার বাপেরও দোষ, এবং 71 সাল থেকে এগুলো হয়ে আসছে। আর কতদিন করবেন? তাহলে আপনার এই যে কথাটা আজিজ ভাই বলছেন, সুন্দর কথা, যে প্রপোর্শনাল ডেমোক্রেসি যদি হয়, যেমন মনে করেন টার্কিতে, যেখানে একটা দেশকে ধ্বংস করার প্ল্যানই করা হয়েছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, বিশেষ করে ইহুদিরা, সেটাকে ঠেকানো গেছে ওই ভোটের যে আপনার কত পার্থক্য হবে, একজন কত ভোট পাবে। এটা একটা সুন্দর সিস্টেম আমাদের মতো দেশের গোলমাল মেটানোর জন্য। আর এটা প্রেসিডেন্সিয়াল হবে না ওয়েস্টমিনিস্টার সিস্টেম হবে, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রেসিডেন্টের হাতে ক্ষমতা, এটা প্রধানমন্ত্রী। এই যে আমাদের বর্তমানে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট মহিলা যে কিভাবে তৈরি হলো আমি বুঝি না, যে এই ধরনের ডেমোক্রেসিতে এভাবে হয় না। তো ইলেকশনই দিইনি, তো ইলেকশন না দিলে যা হবে। একটা কথা আছে, আমি একটা বলি, সেটা হচ্ছে আমরা যখন সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা করতাম, তো লেনিন বলেছেন, ইট ডাজ নট ম্যাটার হু ইজ ভোটিং ফর হুম, it matters who is counting it. আজিজ ভাই, আপনি যে ইলেকশন দিবেন, যেই দাবি করুক আপনি ইলেকশন কাকে দেবেন, কে কাউন্ট করবে আপনার ভোট? প্রিসাইডিং অফিসার কোথায়? আরে হাই স্কুলের মাস্টার মার্চের দৌড়, ও মহিলা গোবরে, আরে ইমাম সাহেব মাইলের দৌড়। আপনি কাকে বিশ্বাস করে ভোটটা নেবে কে? কোথায় ডিসি, কোথায় এসডি, কোথায় এনও? আপনার পুরো সিস্টেমটা ব্যাম্বু দিয়েতে চলে গেছে মহিলা। আগে ওরে দেবেন গালাগাল, তারপরে আমাদের মানুষকে দেবেন অন্য পরে। আগে বেঈমান ফাসেকটা কিভাবে আমাদেরকে মুনাফেকের ভিতরে এই মুনাফেকি আমাদেরকে তৈরি করে গেল। আপনি একটা ইলেকশনের ভোটার দেখেন, সেই রেজিম তো চলে গেছে, আপনি গালি দিলেন, কিন্তু তাদের ফল কি আসবে সেটা তো আপনাকে কাজ করে দেখাতে হবে। দেন ইউ মুভ ফরওয়ার্ড। আপনি একটা কথা বলেন, আচ্ছা ভাই আপনি বলেন যে ভোটার লিস্ট বলুন যে আপনি শেখ হাসিনা রেজিম তো চলে গেছে, তাকে গালিগালাজ করে আপনি ফল কি পাওয়া যাবে? আপনাকে তো কাজ করতে হবে। গালিগালাজ হচ্ছে বয়ান, যাতে এই ধরনের মুনাফিক বেঈমান ফাসেক যাতে আর না আসে। তারা গালাগালির প্রাপ্য, সমাজচ্যুতির দরকার, তাদেরকে জেলখানা দিতে হবে, প্রয়োজন বোধে তাদের ফায়ারিং স্কোয়াডে দেবেন। আপনি অতীতকে বাদ দিয়ে তো আপনি বর্তমান বা ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারবেন না। আমি যেটা বলছি যে আপনি ভোটার লিস্ট করবেন কাকে দিয়ে? ভোটার লিস্ট করতে হলে তো 1 বছর। আরে ভোটার লিস্টটা করতে হলে 1 বছর, আর আপনার ভোটটা গুনবে কে? এই ভোটার লিস্ট করলেন আপনি, আপনার ভোট গুনার লোক আছে? আপনি যদি বলেন যে পলিটিক্যাল পার্টি, যে আজিজ ভাই বলেন যে এখন মেইন স্টেক হোল্ডার 2 পলিটিক্যাল পার্টিস, দোজ আর আপনি ধরেন বিএনপি আর জামাত, তাদের লোক আছে? আপনি তো সব জায়গায় ওরা বসে আছে। এই ইলেকশন এমন হতে পারে যে অধিকাংশ ক্ষেত্রে আওয়ামী লীগ জিতে গেছে। হোয়াট ইউ উইল ডু? তাদেরই লোক, তারাই কাউন্ট করবে, তারাই ট্রান্সফার করবে, ব্রিঙ্গিং ফ্রম মফস্বল থেকে আপনার ঢাকা ক্যাপিটালে। কি করবেন আপনি? তা আপনার যারা এখন যারা আছে তাদেরকে সবগুলো চিন্তা করতে আছে। আমি আজিজ ভাইয়ের সাথে একমত যে ধরেন আমি একটা কথা বলি, সমস্ত ডিসিদেরকে ইমিডিয়েটলি ডাকা উচিত ছিল ঢাকায়, টু নো হু আর দিস পিপল। ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত ছিল, কটা প্রমোশন পেয়েছে, কত লোককে সে মারছে, টু আইডেন্টিফাই হিম।
সমস্ত আপনার যারা প্রফেসর, যা প্রিন্সিপাল, যারা যেখানে আছে, শিক্ষকদের যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তাদেরকে নিয়ে যাদেরকে তো হোয়াট ইউ টিচিং ইন দি স্কুল, হোয়াট দি ড্যাম থিং ইন ইউর সিলেবাস, শ্রমিক এই তুমি 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 নিয়ে আসো 135টা বিশ্ববিদ্যালয়, মানে ইয়ার কি মারেন? একটা দেশ ধ্বংস হয়ে গেল আর তোমরা বুদ্ধিজীবী করো। এতগুলো পত্রিকা রয়েছে, সংবাদপত্র রয়ে গেছে, সাংবাদিকরা এটা তারা বলতে পারে না যে মালিক একরকম, সংবাদপত্র একরকম। এই যে জিনিসগুলো তাদের সাথে যারা তথ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত, তাদেরও উচিত যে এই সংবাদপত্র কারা, মালিক কারা, অতীতে কি হয়েছে, এখন কি হয়েছে, আর ভাই সাজেশন দাও টু হাউ টু মুভ ফরওয়ার্ড, নো প্রবলেম। কিন্তু আনফরচুনেটলি এগুলো হচ্ছে না। স্যার, যে একটা আলোচনা এসছে যে আপনারা অনেকে আমরা বলছি যে এই সরকারটা বিপ্লবী সরকার, তো আপনিও তো একসময় বাম রাজনীতি করেছেন। বিপ্লবী সরকার, রেভলিউশনারি যে গভর্নমেন্ট, তার তো আসলে তার চরিত্র, তার যে অ্যাকশন, সেটিতে রেভলিউশনারি হবে। তো আমরা এই সরকারকে বলছে মন্থর স্রোতগতিতে এগোচ্ছে, তাহলে একটু বিপ্লবী সরকার সাথে সাদৃশ্যপূর্ণ অ্যাকশন কি হচ্ছে এই সরকার করছে? শোনেন আজম ভাই, আপনি যে কথাটা বললেন, বিপ্লব তো কিছু পড়াশোনা করছি, বিপ্লবী আমি বিপ্লবী ছাত্র ইউনিয়ন করে আসছি একসময় হাই স্কুল পাকিস্তান আমলে। এটা কি বিপ্লব? আমার সাথে একজন ভাব দিচ্ছিল, একজন ছাত্র নেতা একটু ভাব নিচ্ছিল, এইদিকে চুলটা, আমরা জেনজি, আমরা গরু রচনা লিখে অনলি 4 লাইন। আমি ওকে বলেছি না, আমি গরু রচনা লিখে পাশ করে আসি 2.5 পৃষ্ঠা লিখছি। তুমি ভাব নিচ্ছ 25 বছর বয়সে, আমি ভাব নিয়েছি 17.5 বছর বয়সে। তুমি চোপড়ে শরৎ পড়েছো? কি বিপ্লব করেছো? সেনাবাহিনীর প্রধানের শরৎ পড়েছো? না। তুমি স্টুডেন্ট কমান্ড কাউন্সিল করেছো? করনি। তুমি কি IRGCর নাম শুনেছো? ইরানিয়ান রেভলিউশনারি গার্ড, যা ইরানকে টিকিয়ে রেখেছে, তুমি করেছো? তোমার বিপ্লব কিসের বিপ্লব? ওই বিপ্লব তো আমি করে আসছি সারা জীবন, করে করেই তো ধরা হয়ে গেছি আমরা। আমি তো 71 সালের যুদ্ধের পরে আমরা প্রায় 22,000 মুক্তিযোদ্ধাকে আমরা হারিয়েছি। আজিজ ভাই এইগুলো বলে না কেন? আমরা হারিয়েছি। তোমরা হারাইলে কেন 1600 মাত্র কয়েকদিনের ব্যবধানে, আর কত রক্ত। সুতরাং আমাদের দেশের ওই যে বিপ্লবের আমরা কথা বলছি, আপনি শপথ নিলেন কার কাছে? কার কাছে শপথ নিয়েছে? এটা তো জনগণের নামে হাত উঁচু করা ছিল, আর নয় আল্লাহর নামে করা হচ্ছিল। চপুর কাজ গেলেন মানে যে একজন দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, সে নিজেই জানেন হোয়াট দ্য হেল হি ইজ ডুইং। আপনি এই বিপ্লবকে এইভাবে, আপনি মিলিটারি যা রয়ে গেছে, যাদের ট্রেনিং, আরে আপনি কিচ্ছু করতে পারেননি। আমি একমত, আমি জানি আজিজ ভাই হয়তো অনেক কথা বলবেন বিপ্লবী সরকার এইটা সেটা। কালকে আপনি দোষ দেবেন উনি তো নিজে আর একটা ফ্যাসিস্ট হয়ে গেল, এখন ওরে মারলো না, ওরে মারলো না। এই যে জিয়াউল হাসানের কথা বলছেন, এই যে তারেক সিদ্দিকীর কথা বলছেন, আপনার এগুলো তো ফায়ারিং স্কোয়াডে দেওয়ার কথা ছিল, যারা আয়নাঘর তৈরি করেছে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, সেগুলো হচ্ছে না। সুতরাং টেকনিক্যালি আমরা যখন বলছি বিপ্লবী সরকার, আমরা হয়তো কথা বা চিন্তায় ঠিক কাজে কিন্তু আমরা। ধন্যবাদ আপনাকে স্যার, আমরা আসবো, আমরা আলোচনা শেষের দিকে ছোট করে একটুখানি অল্টার করতে চাই। আজিজ আসবো স্যার আপনার কাছে। আজিজ ভাই, যেটি হচ্ছে যে যেটি স্যার বলবার চেষ্টা করেছেন যে আসলে প্রশাসনে আমাদের রাজনীতির মধ্যে যে অনেক রকম সংকট আছে, সেটার সংস্কার না করে আসলে একটা নির্বাচন তড়িঘড়ি করে দিলে সেই নির্বাচনটা আসলে ভালো হবে না, এবং সেখানে যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি তারাই জয়লাভ করতে পারে, অথবা এই ফ্যাসিস্ট ব্যবস্থাটাই আসলে ফিরে আসবে। এই কথাটা অনেকেই বলছেন। ফলে আমাদের সময় দরকার, সেই একই জায়গায় যে সময় দরকার, এবং এই সরকারের উপর ভরসা রাখাই আমাদের বর্তমান। না দেখেন, আমি সমকালে লিখেছি যে কোনো রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র নাই, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া এটা কিন্তু বিপজ্জনক। কারণ আবার শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে যাবে। কারণ আমাদের যেই সংবিধান আছে, এই সংবিধানে দেখেন যারা মেজরিটি পায় ওই দলই পার্টির প্রেসিডেন্ট থাকে, পার্লামেন্টের প্রধান থাকে, সরকার প্রধান থাকে, এবং তার পরামর্শ ছাড়া কিছু হয় না। এই সংবিধানের শেখ হাসিনা সংবিধানের কারণে 3 টার্ম ক্ষমতা হওয়ার পরে এই সংবিধান তাকে ফ্যাসিস্ট বানিয়েছে, অন্যের ঘাড়ে দোষ দেয়। সুতরাং এই সংবিধান সংস্কার করতে হবে, আমি এগ্রি করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত জানি না 2 মাস সংস্কারটা সংবিধান কি হবে। 2টা আওয়াজ বাংলাদেশে উঠছে, একটা সংস্কার আর একটা হলে এটাকে রিরাইট করা। এটা তো আমি জানি না, কমিশন করা হয়েছে, কিন্তু কি করবে জানি না। তো এখন প্রশ্ন হচ্ছে, যে সংস্কারগুলি করবেন, এই সংস্কার অবশ্যই নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা সংসদে রেটিফাই করবে। তারপরে এই রাজনৈতিক দলগুলো কি সেটা বাধ্য রেটিফাই করতে? কি বাধ্য? বাধ্য এই সরকার, কারণ সংবিধানের মধ্যেই নাই।
আপনি আওয়ামী ফ্যাসিস্টের প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে এই সংবিধান আপহোল্ড করার জন্য। হ্যাঁ, আর শুধুমাত্র একটাই যে জনগণ 7 অনুচ্ছেদে আছে জনগণ দেশের মালিক, এইটার বদলে একটা আন্দোলন হয়েছে, সবাই অংশগ্রহণ করছে, এই জন্য এটা জনগণের আকাঙ্ক্ষায় এই সরকার আসছে। কিন্তু বাস্তবে যদি আইনে দেখেন, সংবিধান অনুযায়ী দেখেন, এই আইন অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই সংবিধানে। সুতরাং আপনাকে এই সরকারকেও হালাল করতে হবে। হালাল করতে হলে এই সংবিধান সংস্কার করতে হবে এবং একটা পার্লামেন্টে রেটিফাই করতে হবে। পার্লামেন্টে রেটিফাই করতে গেলে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, আপনি তাদের সাথে দূরত্ব তৈরি করছেন কেন? তাদেরকে দিয়ে তো এই সংবিধান এগ্রি করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বসে এটা আমরা না, এটা হলো আমার সোনাল্লাহ শুনে যা, বলা উল্লাহ বলে যা। বললাম তো, একটা বিএনপির সাথে জামাতের সাথে আধা ঘন্টায় সংলাপ হয় কি করে? 36 মিনিট। 36 মিনিট দলের সাথে একই নিয়ম, একই নিয়ম। আমি বললাম তো 9টা সংগঠনের সাথে এক বিকালে কথা বলছে, এটা সংস্কার? বলছে যে রাজনৈতিক দলরা বলে যে আমাদের সাথে ডাকে না, বসে না, তো ডাকছে, সব হঠাৎ করে ডাকছে, ডাইকে আধা ঘন্টা চা খাওয়া বিদায় করে দিছে। এটা তো হইল না, এটা তো অ্যাভয়েড করার মতো। অর্থাৎ আমরা জনগণ হিসেবে আমরা বুঝতে পারছি না যে আসলে রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে, 1। 2 হচ্ছে এই সরকার প্রপারলি দেশ চালাতে পারছে না, অনভিজ্ঞ। আমি আবারও বলছি, বাংলাদেশ গভর্নর এবং অর্থমন্ত্রী ছাড়া আর কোনোটা ভালোভাবে চলছে না। আপনি দেখেন ওই যে সৈয়দা রেজওয়ানা হাসান, তো অরাজনৈতিক সরকারগুলো তো অনভিজ্ঞই হবে। আপনার নির্দলীয় অরাজনৈতিক তাহলে আপনি সরকার গঠনের সময় 2 ভাগ নিতেন, অরাজনৈতিক নেন, আর 1 ভাগ অন্তত পক্ষে পলিটিশিয়ান নিতেন, সরকার চালাইতে পারতেন না। অথবা এই বিপ্লবের প্রথম যে 8 তারিখে এই সরকার ওত নেয়, ওত নেওয়ার পরেই রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত ছিল, বসে এই ক্রাইসিসে অপারেটিভ পার্ট কি হবে দ্রুত গতিতে সব করে ফেলানো। তাহলে তো হতো না, রাজনৈতিক বাদ দিয়ে 20 জনে দেশ চালাবে। হাউ এরা তো এখন পর্যন্ত যতক্ষণ রেটিফাই না করবেন ততক্ষণ পর্যন্ত এরা সাংবিধানিক ভাবে অবৈধ সরকার। হ্যাঁ, জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটা আমি মানলাম, কিন্তু সংবিধান অনুযায়ী তো অবৈধ তারা। সুতরাং আপনার সংবিধান অনুযায়ী বৈধ করবে হচ্ছে রাজনৈতিক দল, ইলেকশন করার পরে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে দূরত্ব তৈরি করে বসে। আজ ভাই ধন্যবাদ। আমরা আরেকটু ছোট করে আসতে চাই স্যার। যে প্রশ্নটি হচ্ছে যে বর্তমান সরকার দুর্বল সরকার আজিজ ভাইয়ের ভাষায়, এবং খুব বেশি কার্যকর ফল আমরা দেখছি না, এবং এটি সামনের দিকে সংকটের দেশকে নিয়ে যেতে পারে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সম্পর্ক, জনগণের সাথে একটা সম্পর্ক তৈরি করা দরকার, রাজনৈতিক দলগুলোকে ইনক্লুশন করা দরকার সরকারের সিদ্ধান্ত গ্রহণ বা সংস্কার প্রক্রিয়ায়। এটি বড় করে আলোচিত হচ্ছে। আপনি কি মনে করেন? কিন্তু এই সরকার সেটা দাম দিচ্ছে না। কেউ কেউ বলছেন যে এক ধরনের বিরাজনীতিকরণের এক ধরনের ট্রেন্ড সরকারের মধ্যেও আছে। না, আই ডোন্ট বিলিভ দ্যাট। এটা যেটা আমি এই ব্যাপারে আজিজ ভাইয়ের সাথে একমত, যে এটা আমি বলেছি যে সরকারের জন্য এটা ভালো যদি তারা এই একটা র্যাপোর্ট তৈরি করতে পারে পলিটিক্যাল এবং ডাইরেক্ট। যেমন মনে করেন একটা সংবিধান হবে, তো সংবিধান হলে এতে তো বিভিন্ন ইউনিভার্সিটি একাডেমিক্যালি এটা আলোচনা হওয়া উচিত, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে একটা অডিটোরিয়ামে হওয়া উচিত। এটা যে সংবিধান লিখছে বা যে কমিটি বা যে গ্রুপ তারা এই জিনিসটা করতে পারে, অতএব রাষ্ট্রের প্রধানও করতে পারে, যে জনগণের সাথে তাদের মত বিনিময় যে আমরা এটা কিভাবে লিখবো, কিভাবে করবো। এটা হয় কি, এটা গভর্নমেন্টের জন্য ভালো, ইট লুক গুড। তারপরে ভিতরে তাদের কাজ তারা করুক। অন্যান্য বিষয়গুলো যেগুলো আমি আগেই বলেছি, যে শিক্ষকদের একটা কনফারেন্স দেওয়া উচিত। মগজ ধোলাইগুলোতে একটা কথা আছে যে তাদের তো একটা ফ্রেশনেস ট্রেনিং দিতে হবে। তারা একটা ডিক্টরের কথায় চলাফেরা করে এদের মেন্টালি তো নষ্ট হয়ে গেছে, তারা মারো ধরো খাও ছাড়া বিশ্বাস করতে পারে না। এখন আমি এটা চাইনি যে এই কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আরেকজন ডিক্টেটরে বানিয়ে দেওয়া, এরে ধরা হলো না, ওরে ধরা হলো না। আমি তো বলছি যে জিয়াউল হাসান নিয়ে প্রশ্ন উঠেছে যে মাস্টার মাইন্ড এটা সমস্ত দুনিয়াকে ধ্বংস করে গেছে, সে জেলখানায় থাকে কি করে? তার তো বিচার হওয়া উচিত ছিল অনেক আগে। আপনি 600-650 লোককে ধরলেন, আর্মি ধরলো, নিয়ে গেল, বন্দি করলো, আবার হঠাৎ করে তারা ফালি দিলেন রাস্তায়, কি কোথায় চলে গেল। তাহলে আর্মি থেকে আমরা একটা শ্বেতপত্র আশা করতে পারতাম যে কিভাবে, কারা ছিল, কেন ছাড়লে, এদের কি হয়েছে কি ভাই, এরা গেল কোথায়, ওয়াই ইউ ক্যাচ দেম। এবং এটা তো পরবর্তীকালে তুমি তো এখনো ধরে রাখতে পারতে। সেগুলো পরে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না বলে তারা এটা করেছে,
যেমন সেনাবাহিনী প্রধান বলছে। সো আপনি যদি খালি দোষী ধরতে থাকেন তাহলে আপনি এটা বললেন। তবে এটা আমি একমত যে রাজনৈতিক নেতাদের সাথে বর্তমান সরকারের আরো সুন্দর সম্পর্ক তৈরি করা উচিত, নো ম্যাটার হোয়াট। যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, whether you like the political parties or ideologies or তাদের চিন্তা ভাবনা, তারপরেও যেহেতু আপনি এদেশে গণতান্ত্রিক চিন্তা ভাবনা বা তার বহিঃপ্রকাশ হিসেবে আপনি ক্ষমতায় থাকছেন এবং সেটাকে ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজে লাগাবেন, তখন আপনাকে অবশ্যই, এটা তো পলিটিক্যাল পার্টির জন্য একটা লার্নিং পয়েন্ট হতে পারতো, তাই না? আমি এই ব্যাপারে আজিজ ভাইয়ের সাথে একমত। যেটা তো পলিটিক্যাল পার্টি, যে কথা আপনি বলছেন, যারা বাস্তবতা রাজনীতি করে, আমরা তো সারা জীবন এগুলো ছাত্র রাজনীতি করছি, ইলেকশন করছি, এরা বাস্তবতা রাজনীতি, স্বার্থবাদ, মুনাফিক, বেঈমান। আজিজ ভাই, আমি দেশে গেছি 15 বছর আগে, আমার ডেকে বলে এই সেলফি তুলতে হবে। কেন, কি হয়েছে ভাই? আরে ওই ওয়ার্ড কমিশনার তো শিখির আছেন, আপনি আসেন তো ভাই, এদিকে ফক করে দেখি কাইতে আমার কাছে। আমি বললাম, হারামজাদা, এই ও কি জানে আর আমি কি জানি জানিস? আমি কি জানিস তুই? আর তুই একটা ওয়ার্ড কমিশনার, সেখানে আমাকে নিতে হবে তো। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা শেষের দিকে, আই এম ভেরি সরি, আমি একটু ভেরি রাফলি বলছি, একাডেমিক ওয়েতে বললে আরো ভালো হতো, কিন্তু আই ডিড নট, কারণ এত বেশি দেখছি আর শুনছি যে এটা ধৈর্য রাখা যায় না। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। কিন্তু আজিজ ভাই, আপনি কিন্তু নিজে একজন উপদেষ্টা, আপনার এখানে তকমা লাগবে না, আপনার গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, স্যালুট দিতে হবে না। আপনি যে কথাগুলো বলবেন জনগণ শুনবে। আমরা প্রত্যেকেই কিন্তু একটা উপদেষ্টা, দেশকে ভালোর জন্য যেগুলো ভালো কথা আমরা বলবো। আপনি যে কথাটা বলেছেন ইজ কারেক্ট। যারা এদের ভিতরে যে লোকগুলোকে নিয়োগ করা হয়েছে, আমি কারোর নাম ধরে বলবো না, তাদের উচিত ছিল যে কি হচ্ছে, জাস্ট টু নো দি হোয়াট দ্য হেল ইজ গোইং অন ইনসাইড দি পলিটিক্স। স্যার, অসংখ্য কৃতজ্ঞতা স্যার আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শওকত আলী, আমাদের সময় দেওয়ার জন্য। স্যার, বা ভবিষ্যতের আয়োজনে আপনাকে পাবো, আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের দর্শকরা শুনবেন, সেই প্রত্যাশা রেখে আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আজিজ ভাই, একটি বাক্যে শেষ করতে হবে, সময় আসলে পার হয়ে গেছে। আমি সব কথার শেষ কথা আমি বলছি যে শওকত ভাই যেমন আমেরিকায় থাকেন, সরকার যে সরকার আসে ক্ষমতায়, বিচারপতি পার্টির থেকে নিয়োগ করা হয়, কিন্তু চেয়ারে বসার পরে সে বিচারক। বাইডেনের ছেলের জেল হবে, বাইডেন কিন্তু অ্যাডভান্স এগ্রি করে আছে। তো সুতরাং আমাদের মানুষের মনোজগতের যে পরিবর্তন, এই সংস্কার তো 20 বছর লাগবে। সুতরাং আমরা এটা ঠিক, এই সরকারও থাকুক, সংস্কার হোক, কিন্তু যারা আন্দোলন করছে সবাই ঐক্যবদ্ধ থাকুক, এটা আমরা চাই। আমরা দেশকে আর কোন দুর্যোগে ফেলতে। আজিজ ভাই, অসংখ্য ধন্যবাদ। স্যার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা ফরমালি উপদেষ্টা, আপনি নন, কিন্তু আপনি একজন উপদেষ্টা, আপনি এই ধরনের উপদেশ দেবেন এই সংকটকালে। আপনার নিশ্চয়ই, আমরা প্রত্যেকেই উপদেষ্টা এবং ভালো উপদেশ দিতে পারি, কিন্তু তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসলে আমরা নিজেদের পরিবর্তন যদি না করি, তাহলে দেশের পরিবর্তন আমরা করতে পারবো না। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে এবং সেই সুযোগটি হয়তো তৈরি হয়েছে, এই সুযোগটিকে কাজে লাগাতে হবে। দর্শক সকলকে আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনাদের জানিয়ে রাখি, সপ্তাহের প্রতি শনিবার এবং মঙ্গলবার বাংলাদেশ সময় 7টা এবং ইউএসএ সময় সকাল 9টায় আমরা এই অনুষ্ঠানটা দেখে থাকি। সেই অনুষ্ঠান দেখবেন, সে প্রত্যাশা রেখে সবাই ভালো থাকুন প্রত্যাশা জানিয়ে, শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।